বাদাম খাবি বাদাম? এই পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে দেবো নাকি বাদাম? বিকেল পেরিয়ে গেলে পশ্চিম আকাশে যে লাল আভা দেখা দেয়, অনেক সময় তা মন ভরিয়ে দেয়। সমস্ত হিংসা ভেদ ভুলিয়ে দিতে পারে সেই লালচে আকাশ। তাহলে সবটা শেষ করেই দিলে? এত কিছুর পরেও যদি মানিয়ে নিতে না পারো, তাহলে আর কি বা করার আছে? সবাই বোধহয় গোধূলির সেই মোহিনী আলোয় মজে যেতে পারেন না। এই যেমন রিতম আর সুনন্দা। রবীন্দ্র সদনে আর 5টা প্রেমিক প্রেমিকা জুটির মতোই তারা হাজির, কিন্তু কোথায় প্রেম? আমি মানাতে পারিনি। শোনো, একতরফা কোনো কিছুই হয় না। কি? একতরফা? বাহ, ভালোই। যে মানুষটা সারাদিন কাজের মধ্যে থেকেও রোজ রাতে নিয়ম করে কথা বলে, বাড়ি থেকে লুকিয়ে হলেও মাঝে মধ্যে দেখা করে, নানা চাপের মধ্যেও খোঁজ নেয়, আর তুমি তাকে এইসব কথা বলছো? ও, তোমার কাছে এগুলো এখন শুধুই কর্তব্য রিতম? আগে তো আমায় সবসময় আগলে আগলে রাখতে, আর এখন এগুলো নিয়ে কথা শোনাচ্ছ। চলতেই থাকে এইভাবে। ক্ষতবিক্ষত হয় দুজনেরই মন, তবু কেউ থামে না। তবে কি সমাপ্তিটা এখানেই? কোনো উত্তর নেই রিতমের মুখে। নত মুখ, স্থির দৃষ্টি। কিছুক্ষণ দুজনেই চুপ। তারপরে যে যার নিজের বাড়ি ফিরে যায়। আসি। রবীন্দ্র সদনের ভেতরে যে বেঞ্চে তারা বসত, সেই বেঞ্চেই যেন পড়ে থাকে তাদের সম্পর্কের কঙ্কাল। মির্চি বাংলায় শুরু হচ্ছে নতুন বিভাগ গল্প মঞ্চ। এবার লিখবেন আপনি, শুনবো আমরা। এই সপ্তাহের গল্প গাঁটছড়া, লেখক প্রীতম দে। শুরু হচ্ছে গল্প মঞ্চ। সময় এগিয়ে চলে নিজের মতো। সম্পর্ক ভাঙার ক্ষতে প্রলেপ পড়ে না সুনন্দার। দিন কয়েক পরে আবার সে আসে রবীন্দ্র সদনে। কি গো মা, আজ একা? হ্যাঁ, একাই এসেছে সুনন্দা। কয়েক মিনিট অপেক্ষার পরে যে রিতম এসে পৌঁছবে তা নয়, নিজেদের জায়গাটায় একা একাই কিছুক্ষণ বসে কাটাতে চায় সুনন্দা। সেই সময় এসে হাজির সেই চেনা বয়স্কা ভদ্রমহিলা, যিনি রোজ বিকেলে চলে আসেন রবীন্দ্র সদনে। একাই, পরনে মলিন শাড়ি, ফর্সা চেহারা। দেখে মনে হয় একসময় সম্ভ্রান্ত ঘরেরই বউ ছিলেন। এখন হয়তো অবস্থার ফেরে কি যে করেন তা জানে না সুনন্দা বা রিতম। তবে মাঝে মাঝেই ভদ্রমহিলা কথা বলতেন দুজনের সঙ্গে। মনে হয় বেশ পছন্দ করতেন এই প্রেমিক যুগলকে। ওরাও মাসি বলে ডাকে তাঁকে। সুন্দর হাসি লেগে থাকে তাঁর মুখে। সে হাসির আড়ালে হয়তো রয়েছে গভীর বেদনা। কি গো, কি হয়েছে? কাঁদছো কেন? না 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 গো মাসি, কিছু হয়নি। সুনন্দার শুকনো চেহারাটা চোখ এড়ায় না সেই মহিলার। কিন্তু তোমার চোখে যে জল। ও ও আর আসবে না গো মাসি, কোনোদিন আসবে না। সে কি, কি বলছো সব? আমাদের সম্পর্কটা আর নেই। না 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 মা, এমনটা হতে দিও না। ভেঙে ফেলা খুব সহজ, খুব সহজ, গড়ে তোলাটাই কঠিন। আর কিছুই বেঁচে নেই, সব শেষ। আরো 2-4টে কথা বলে মাসি চলে যায়। ভেজা চোখ নিয়ে একা একা বসে থাকে সুনন্দা। পড়ন্ত বিকেলে হেমন্তের মিঠে রোদ্দুর, নন্দনের সিনেমা অথবা আশপাশের হলে থিয়েটার দেখতে আসা লোকজনের ভিড়, নিছক প্রেম করতে আসা কলেজ পড়ুয়া, কারো গল্পগুজবে ব্যস্ত থাকা, কিছুই যেন দেখতে পায় না সুনন্দা। খেয়ালও করেনি কখন মাসি চলে গেছে পাশ থেকে। কে? উদাসীন বিষণ্ণতায় ঘেরা সুনন্দার মুখাবয়বে হঠাৎই বিস্ময়ের ছায়া। সামনে কি কাউকে দেখতে পেয়েছে? কে কে ওখানে? চোখের জল মুছে
ভুরু কুঁচকে একটু দূরের একটা বেঞ্চের দিকে তাকায় সুনন্দা। তাকাতেই শরীরটায় কেমন যেন শিহরণ খেলে যায়। বেঞ্চ থেকে উঠে দাঁড়ায় সুনন্দা, এগিয়ে যায় সেই দূরের বেঞ্চের দিকে। কি তো দেখছি, গুরুজি, গুরুজি, আপনি আপনি এখানে? হ্যাঁ, সুনন্দা যখন পার্কে, সেই সময় বাড়িতে হতাশায় ডুবে রিতম। তার 28 বছরের মনও এই কদিনে একেবারে বিধ্বস্ত। কয়েকদিন অফিসেই যেতে পারেনি, খাওয়া দাওয়া প্রায় বন্ধ, সারাদিন শুধু গুমরে কাটিয়ে দেওয়া। সুনন্দা জানতে পারে না সে এই মুহূর্তে রবীন্দ্র সদনের পার্কে খুঁজে পেয়েছে অনেক দিন আগের চেনা এক মানুষকে। চিনতে পারছেন গুরুজি? পার্কে যেখানটায় মানুষের আনাগোনা খানিকটা কম, সেখানে একটা ফাঁকা বেঞ্চের উপরে বসে এক প্রৌঢ়, বয়স সম্মান করা কঠিন, সৌম্যকান্তি এক ভদ্রলোক। পরনে লাল সাদা নকশায় কুর্তা ও সুতির কালো ট্রাউজার, হালকা গোঁফদাড়ি মুখে, চোখ দুটো উজ্জ্বল, শান্ত অথচ বড় মায়াবী। এতক্ষণ ভদ্রলোক মন দিয়ে তার ব্যাগ থেকে কিছু সামগ্রী বের করে বেঞ্চের উপর রাখছিলেন। একটা বড় পাইনঅ্যাপল কেক, নাম্বারিং ক্যান্ডেল যার সংখ্যা হলো 0 ও 5, একটা টিফিন কৌটো যাতে নতুন গুড়ের পায়েস আর 2টো টাটকা লাল গোলাপ। সব কিছু খুব সুন্দর করে সাজিয়ে রাখলেন। সুনন্দার ডাকে যেন খানিকটা হকচকিয়ে গেলেন ভদ্রলোক। কে? আরে সুনন্দা না? সুনন্দা চ্যাটার্জি, তুমি এখানে? ভালো আছেন? সুনন্দা হেসে পা ছুঁয়ে প্রণাম করতে গেলে ভদ্রলোক সুনন্দাকে বাধা দিয়ে বললেন, আরে আরে থাক থাক, আমাকে চিনলেও দেখছি আমার কথাগুলো মনে নেই। ক্ষমা করবেন গুরুজি, আসলে এত বছর পরে দেখা হলো তো। তাছাড়া আপনি তো আমার শিক্ষক। তাতে কি, ঈশ্বর আর বাবা মাকেই শুধুমাত্র পা ছুঁয়ে প্রণাম করবে, আর বাকি গুরুজনদের কাছে হাত জোড় করলেই যথেষ্ট। একই স্থানে অনেক শিক্ষক থাকলে কতজনের সামনে ঝুঁকবে আর উঠবে। মানুষটার বাচনভঙ্গি শুনলে মনে আপনা থেকেই ভক্তির উদ্রেক হয়, এমনই তার ব্যক্তিত্ব। শ্রীকণ্ঠ চট্টরাজ, পেশায় সুখ্যাত নৃত্যশিল্পী। নাচের স্কুল আছে তাঁর। এছাড়াও তিনি সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন। একসময় শ্রীকণ্ঠবাবু সুনন্দার কলেজে নাচের শিক্ষক ছিলেন। সুনন্দা তখন 3য় বর্ষের ছাত্রী। বেশি সময় না হলেও মাত্র মাস 6 ছাত্রছাত্রীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠেছিল শ্রীকণ্ঠ চট্টরাজের, বিশেষত তার চরিত্র, ব্যবহার এবং পারদর্শিতার গুণে। এত বড় মাপের একজন গুণী শিল্পীকে এত বছর পর এখানে এভাবে বসে থাকতে দেখেই বিস্ময় জাগে সুনন্দার মনে। বুঝতে পারে এত আয়োজন নিশ্চয়ই কোনো প্রিয়জনের জন্য। গুরুজি, আপনার কোনো কাছের মানুষেরা জন্মদিন বুঝি? ভদ্রলোক তার ছাত্রীর প্রশ্নে এতটুকু বিচলিত হলেন না, কুণ্ঠাবোধ করলেন না প্রশ্নের জবাব দিতে। খানিক মৃদু হেসে বললেন, কাছের মানুষই বটে, অন্তরে যার বাস সেই অন্তরতমের শুভ দিন আজ। গুরুজি দ্বিধাবোধ না করলেও সুনন্দার এবার নিজেকে কেমন আড়ষ্ট মনে হলো। এমন ব্যক্তিগত প্রশ্ন হয়তো না করলেও হতো। সুনন্দার অস্বস্তি টের পেয়েই হয়তো গুরুজি কথা ঘোরাতে চাইলেন। তা তুমি এখানে একাই এসেছো নাকি কারো অপেক্ষায়? না না, একাই। বেশ, হাতে সময় থাকলে কিছু মনে না করলে বসতে পারো। অনেক বছর পর তোমার সঙ্গে দেখা হলো, একটু খোঁজ খবর নিই। এইবার সুনন্দার আড়ষ্টতা খানিকটা কাটল, কিন্তু বিস্ময় কাটেনি এতটুকু। সুনন্দার ফের প্রশ্ন, আপনি এত আয়োজন করছেন যার জন্য, তার বুঝি আসতে দেরি আছে? ভদ্রলোক আবার মৃদু হাসলেন।
সেই হাসিতে লুকিয়ে অনেকখানি বিষাদ। কিন্তু সেই বিমর্ষ ম্লান মুখ ঢেকেছে তার মুখের হাসি, মনের অনুভূতি। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি বললেন, সে আসবে না, এ জন্মকালে সে আসবে না। সুনন্দার বিস্ময় উৎকণ্ঠা বেড়ে যেন দ্বিগুণ হল। মনে মনে ভাবল, গুরুজির এ কথার অর্থ কি? তবে এত আয়োজন কি কারণে? ভদ্রলোক ছাত্রীর মনের কথা পড়ে নিয়ে আবার মৃদু হাসলেন, তারপর বলে চললেন, ভাবছ গুরুজি আবার কি সব পাগলামি করছেন, তাই তো? না না, কি কি যে বলেন। 25 বছর আগে আজকের দিনটাতেই তো যবনিকা পতন। তারপর থেকে প্রতি বছর আজকের বিশেষ দিনটায় এই যৎসামান্য আয়োজন আমাদের জন্য। জীবনের রঙ্গমঞ্চে অভিনয় দৃশ্যে যবনিকা পতন ঘটলেও, চরিত্ররা হারিয়ে গেলেও অন্তরের গাঁটছড়ার বন্ধন এতটুকু আলগা হয়নি। 25 বছর পরেও একই রকম অটুট আছে। আমার কি বিশ্বাস জানো, এ বন্ধনের অক্ষুণ্ণতা একতরফা নয়, ওদিকেও সেটা ছিল আর একটা সময়। সে যুগে ভদ্রলোক তার নদীর স্রোতের মতো বলে চলা কথায় হঠাৎই রাশ টানলেন। প্রসঙ্গ পরিবর্তন করে বললেন, এই দেখো দেখি কেমন একা একা নিজের কথাই বলে চলেছি। বললাম খোঁজ খবর নেব। তা তোমার বাবা মা কেমন আছেন? সুনন্দা থমকে গিয়েও নিজেকে গুছিয়ে নিয়ে বলল, বাবার ছাত্রছাত্রীদের পড়াচ্ছি। আসলে অ্যাক্সিডেন্টের পর গত 2 বছর ধরে বাবার ডান পাটা প্যারালাইজড। সে কি? জানেন গুরুজি, স্কুলে বাবার খুব ভালো নাম ছিল। বাবার কাছে পড়ার জন্য ছেলে মেয়েদের কত ভিড় দেখেছি। সকালে বাড়ির সমস্ত কাজ, আমাকে স্কুল কলেজ পাঠিয়ে নিজের দুপুরে স্কুল, রাতে ফিরে আবার পড়ানো। মানুষটার ছিল সারা দিন দৌড়াদৌড়ি। সেই মানুষটা যে হুইল চেয়ারে। বলতে বলতে সুনন্দার চোখ ছলছল করে উঠল। ভদ্রলোকের মন ভারাক্রান্ত। সবই ভাগ্যের পরিহাস সুনন্দা, কি আর করবে বলো। দুর্ঘটনা যে কার জীবনে কখন ঘটে যায়। আচ্ছা, তুমি বললে তোমার বাবা ছোট থেকে তোমার দেখাশোনা করতেন, তোমার মা তিনি কি? আবার থমকে যায় সুনন্দা। মানে ছাত্রীর মুখের ভাবগতিক দেখে ভদ্রলোক তার উৎকণ্ঠাতেও রাশ টানলেন। না না, অসুবিধে হলে বলতে হবে না, থাক। বরং তোমার বাবাকে। না 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 গুরুজি, কোনো আজ আর কোনো অসুবিধা নেই। বোধ হওয়ার পর থেকে মাকে আমি সশরীরে দেখিনি। বাবাও কেন জানি মায়ের সমস্ত ছবি আমাকে কখনো দেখতে দেননি। ভেরি স্যাড। এতটুকু বয়সে মাকে হারানো। না গুরুজি, আপনি যা ভাবছেন তা নয়। যদিও আমার বলতে লজ্জার কিছু নেই, সত্যিটা তো সত্যিই, তাই না? বাবার মুখে শুনেছি আমার জন্মের পরেই, মানে ঝগড়া অশান্তি আগে থেকেই ছিল। একদিন মা হঠাৎ আমাদেরকে ছেড়ে চলে গেলেন। বাবা মায়ের বিয়েটাও নাকি একান্ত মায়ের ইচ্ছেতেই হয়েছিল, একরকমের নাকি জোর করেই। তাই নাকি? আহা, খুবই কষ্টের। বিয়ের পর মায়ের কারণেই বাড়ির সঙ্গে সমস্ত সম্পর্ক ঘুচল বাবার। এত কিছুর পরেও যে মানুষটা সবার থেকে নিজের ভালোবাসাকে আলাদা করে নিয়েছিল, একসময় সে নিজেই আলাদা হয়ে গেল। মাঝখান থেকে কোলের বাচ্চাটাকে নিয়ে আমার বাবা একেবারে একা হয়ে পড়লেন। যার জন্য এত কিছু, সেই সব শেষ করে দিল। আমার বাবা বড় ভালো মানুষ, জানেন গুরুজি, বড্ড বোকা, এতটাই বোকা
যে নিজের মতটুকুও প্রকাশ করতে পারেন না, শুধু মেনে নেন, শুধু মানিয়ে নেন। ছলছল চোখে ছাপিয়ে এলো জল। ভদ্রলোক ভাষাহীন, মুখ থমথমে। এই মুহূর্তে তিনি কি বলবেন কিছুই জানেন না। নভিসদের যেমন তিনি ছন্দ, তাল, মুদ্রা, তাঁর জ্ঞান অভিজ্ঞতা দিয়ে খুব পুঙ্খানুপুঙ্খভাবে নৃত্য শেখান, বা কোনো অনুষ্ঠানে অতিথি হিসেবে নিজের কর্মজীবনের অভিজ্ঞতা, ব্যক্তিজীবন, সম্পর্কের কথা পরিপাটি করে ব্যাখ্যা করে থাকেন, যে বাক নৈপুণ্যের জন্য শ্রীকণ্ঠ চট্টরাজ সকলের কাছে অতি প্রিয়জন, সেই মানুষটাই আজ ভাষা হারিয়েছেন। ছাত্রী বলে চলে তার জীবন কথা, শিক্ষকও নীরব হয়ে শুনে চলে সিহিতিবৃত্ত। গুরু শিষ্যার জীবন কথা যেন এক মনে বসে শুনে চলেছে এ হেমন্তের শান্ত বিকেলের সাথে পাকপাখালি, জল, গাছপালা সহ সমগ্র পরিবেশটাই। সাক্ষ্য চ্যাটার্জি মানুষটার নাম ছিল খুব, সকলের সম্মানের পাত্র। আজ 2 বছর মানুষটা পঙ্গু বলে কেউ খোঁজ নেয় না আর। এত নাম, এত ভালোবাসা, এত সম্মান, সব কি কি হলো গুরুজি? কি নাম বললে তোমার বাবার? সুনন্দার মুখের কথা থামিয়ে প্রশ্ন ভদ্রলোকের। কেমন যেন চমকে উঠলেন মানুষটা। মুখের ভাবে পরিবর্তন দেখা দিল আচমকাই। সাক্ষ্য চ্যাটার্জি। ছাত্রীর মুখে ফের তার বাবার নামটা শুনে বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। মনে সংশয় নিয়ে ভদ্রলোক ফের সুনন্দাকে জিজ্ঞাসা করলেন, সুনন্দা, তোমার মায়ের নামটা জানতে পারি? সুনন্দার মুখেও এবার বিস্ময়ের ছায়া। অবাক হয়ে সে উত্তর দিল, অপর্ণা, তবে বর্তমান পদবী আমি জানি না। সে কি, তুমি তুমি সাক্ষ্য অপর্ণার মেয়ে? হতবাক হয় সুনন্দা। কেন? আপনি চেনেন আমার বাবা মাকে? আচমকাই বছর 25 পিছিয়ে গেলেন গুরুজি। সিনেমার ফ্ল্যাশব্যাকের মতো দৃশ্যগুলো ভেসে উঠছিল তাঁর চোখের সামনে। সুনন্দাকে শোনালেন সেই কাহিনী। রবীন্দ্রসদন নন্দন চত্বরেই কামিনী ফুলের গাছটার নিচে অপেক্ষায় শাল কাঠের বেঞ্চটা। হেমন্তের হিমেল হাওয়া একটু একটু করে জড়িয়ে ধরছে চত্বরটাকে। শিরশিরিয়ে বয়ে চলেছে নতুন উত্তুরে হাওয়া। কাঁপন ধরছে শরীরে। প্রকৃতির আবছা আলো নিভে গিয়ে জ্বলে উঠছে আধুনিক নিয়নের আলোগুলো। বিকেলে ঘুরতে আসা মানুষ ধীরে ধীরে বিদায় নিচ্ছে পার্ক থেকে। আকাশের কোণে বাঁকা এক ফালি চাঁদ উঠল, তবু একরাশ অপেক্ষারা পড়ে রইল। আরো কিছুক্ষণ পরে হলো সে অপেক্ষার অবসান। এতক্ষণে আসার সময় হলো? সকালে বললাম না মেশোর শরীরটা খারাপ, মা বাবা মাসির বাড়ি যাচ্ছে, আমিও বেরোলাম, তাই ওদের একেবারে বাসে উঠিয়ে এলাম। বুঝলাম। অভিমান? না, তা কেন? বুঝি বাবুমশাই, বুঝি। তো এবার হঠাৎ এখানে কেন? বাড়িতে তো আজ কেউ ছিল না। কি যে বলিস তুই? তোর বাড়িতে, তাও আমার ফাঁকা বাড়ি? নে সন্ধে হয়ে গেছে, বেরোতে হবে এখান থেকে। এসে বস, শুরু কর। বছর 25-এর সাক্ষ্য। মসৃণ গাল, পাতলা গোঁফ, পরনে ফুলহাতা জামার উপর হাফ সোয়েটার ও প্যান্ট। অন্যদিকে বেঞ্চে বসে সমবয়সী শ্রীকণ্ঠ। গালে হালকা চাপ দাড়ি, পরনে ধূসর পাঞ্জাবির ওপর সাদা শাল, দুগালে টোল পড়া হাসি। জন্মদিন উদযাপনের উপকরণ গুছিয়ে নিয়ে কেকের উপর বসানো মোমবাতিটা জ্বালল। এ বাবা, একটাই ক্যান্ডেল, দুটো আনিসনি? আমাদের দুজনের জন্মদিনটা যে একই দিনে, তাই একটাই। আর কেকও তো একটা। তা ঠিক। আচ্ছা, ওর সঙ্গে আজ দেখা হয়েছে? না। সে কি? তবে আর কখন দেখা করবি? চুপ। সেই প্রসঙ্গ কি না তুললেই নয়? এখন যেটা করছি সেটা করতে দে। নে, একসাথে ফুঁ দি। এই না না না, একদম নয়। কি হলো? শোন সাক্ষ্য,
এই আলো আয়ুকে বাড়িয়ে জীবন আলোকময় করে তুলবে। তাই উদযাপনটা আলো নিভিয়ে নয়, আলো জ্বালিয়ে রেখে, বুঝলি? বাহ, দারুণ বললি তো। কোথা থেকে জানলি? মা বলেছে। হলদে ঘোলাটে আলো এসে পড়েছে জায়গাটায়। দুজনে মিলে কেক কেটে খাইয়ে দিল একে অন্যকে। তারপর শ্রীকণ্ঠ প্রতিবারের মতো তার মায়ের হাতে রাঁধা পায়েস খাইয়ে দিল সাক্ষ্যকে। সাক্ষ্য পায়েস মুখে পুরে স্বাদে আহ্লাদে একেবারে আটখানা। সেও বাটি থেকে পায়েস তুলে শ্রীকণ্ঠকে খাওয়াতে যাবে, হঠাৎই ভেসে এলো তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক কটুস্বর। বাহ, চমৎকার, অসাধারণ। এই তাহলে তোর ব্যস্ততা? না, হাত পাঁচেক তফাতে দাঁড়িয়ে সাক্ষ্যর বাগদত্তা। যদিও এ বাগদান সাক্ষ্যর অন্তরের ভাষা নয়, অনিচ্ছাকৃত এক প্রকার অনৈতিক পীড়নেই। সাক্ষ্য অপর্ণার জন্মের আগে থেকেই দুই পরিবারের ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক। তারপর একসাথে ছোট থেকে বড় হয়ে ওঠা, পড়াশুনো, খেলাধুলোয় অপর্ণার মনে জীবনসঙ্গী হিসেবে সাক্ষ্য স্থান পেলেও সাক্ষ্য নিজের মনে অপর্ণাকে কেবল বন্ধুত্বটুকুতেই ঠাঁই দিয়েছে। বরং বড় হওয়ার পর বন্ধুর চাইতে বিশেষ কেউ হয়ে ওঠে একই কলেজের সহপাঠী শ্রীকণ্ঠ। আর তাতেই বাঁধে যত গণ্ডগোল। কোনো কালেই এত ঘনিষ্ঠতা মেনে নিতে পারেনি অপর্ণা। কলেজে পড়ার সময় বাড়িতে নিজেদের সম্পর্কের কথা অপর্ণার বলতে ভালোই লেগেছিল। দুই পরিবারের সিদ্ধান্ত সেই তাদের হামা দেবার বয়স থেকেই। শান্ত স্বভাবের সাক্ষ্য গুরুজনদের মুখের উপর কথা বলতে পারত না নিজের অন্তরে বাস করা মানুষটির কথা জানাতেও। সমাজেও যে এ সম্পর্ক তীব্র নিন্দনীয়, ভিতরে ঘুমড়ে মরে, তবু মুখ ফুটে নিজের ইচ্ছাটুকু প্রকাশ করতে পারে না। ওদিকে অপর্ণার ব্ল্যাকমেলে সাক্ষ্যর জীবন একেবারে ওষ্ঠাগত হয়ে ওঠে। তার উপর পরিবারের চাপ তো আছেই। প্রবল অনিচ্ছা সত্ত্বেও তাকে বেছে নিতে হয় এ কঠিন জীবন। এত কিছুর পরেও? ছি সাক্ষ্য, সেই ছোট থেকে আমাদের একসাথে হাঁটা চলা, একসাথে কথা বলা, কিশোর বয়স থেকে তুই আমার সব। শুধু তোকে ভালোবাসি সাক্ষ্য, কিছুই তো তোর অজানা নয়। আজ এতগুলো বছর পর যে তোর জীবন সঙ্গিনী হতে চলেছে, তাকে তুই এইভাবে ঠকাচ্ছিস। এতদিন সব জেনেও নিজের মনকে বুঝিয়েছি, এখন তো আমার নিজের দিকে তাকাতেই ঘেন্না করছে। যার সাথে কদিন পর এক ছাদের তলায় থাকবো, সে কিনা একটা ছেলের সঙ্গে। কি? আচ্ছা, তুই ছি কাকে বলছিস? তুই জানতিস না কিছু? জানতাম, কিন্তু ভেবেছিলাম বিয়েটা ঠিক হয়ে যাওয়ার পর হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিন্তু কি? আমি তো তোকে আগেও বলেছি যে। ব্যাস, বোঝা হয়ে গেছে। তবে আর কি, হয় এবার মুখ খুলতে হবে, নয়তো পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। এতক্ষণ চুপ করে থাকলেও এবার চিৎকার করে ওঠে শ্রীকণ্ঠ। অপর্ণা! আস্তে! তোর মুখে এই চিৎকারটা মানায় না। ওই ঘুঙুর পরে মেয়েদের মতো হাত পা কোমর দুলিয়ে কিন্নরি দলেই মানায়। দুটো জীবন এভাবে নষ্ট করে দিয়ে আবার শাসাতে এসেছিস। অপর্ণা, আর একটা কথা বললে। কি করবি তুই? মারবি? অপর্ণা! তোকে মারতে হবে না, আমি নিজেই মরবো। মরার আগে তোর এই সব নষ্ট সবাইকে জ্বালিয়ে যাব। সাক্ষ্যর তখন দিশেহারা অবস্থা, মাথা কাজ করে না কিছুতেই। এখন অপর্ণাকে সামলানো হতো দায়। হঠাৎই পিঠের ওপর এসে ঠেকে ভরসার হাত। পিছু ফিরতেই দেখে মানুষটার চোখ জলে টলটল করছে। সে জলে মিশে যেমন প্রবল বেদনা, তেমন আত্মত্যাগের ভাষা। চোখের ইশারায় সে বুঝিয়ে দিল, হাজার কষ্ট হলেও তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তকেই মেনে নিতে। তার সাথে দিল আশ্বাসও, অন্তরের যে বন্ধন এক সূত্রে বাঁধা, সে বাঁধন হাজার চেষ্টা করলেও ছিন্ন হয় না। আমি তো এসবের কিছুই জানতাম না। নিজের বাবা মায়ের জীবনের এমন ইতিবৃত্ত শুনে সুনন্দা যেন পাথর হয়ে গিয়েছে। চোখের জল আর বাঁধ মানে না। তার জন্মদাতার ভালোবাসা, তার গুরুজি। ওদিকে মানুষটা তার ছাত্রীকে কেমন অবলীলায় বলে চললেন তার জীবন কাহিনী।
কোনো এক অদ্ভুত শক্তি যেন তাদের অতীতের সত্যকে তাকে দিয়ে বলিয়ে নিল। নিথর চোখে সুনন্দার অনুরোধ, গুরুজি, যাবেন গুরুজি, যাবেন একবার বাবার কাছে। হতবাক শ্রীকণ্ঠবাবু। সুনন্দার মুখে আবার অনুরোধ, চলুন না গুরুজি। বাবা, বাবা যে আপনাকে আজও কতটা ভালোবাসে, ও আমি আজ বুঝলাম। টিভিতে আপনার কোনো অনুষ্ঠান হলে, পত্রিকা পেপারে আপনার কোনো ছবি বেরোলে বাবা দু চোখ ভরে শুধু আপনাকেই দেখে। এখন বুঝতে পারি হয়তো হয়তো খুঁজে চলে। জানেন তো, তালে গুলে না আজ যে বাবার জন্মদিন সেটা ভুলেই গিয়েছিলাম। চলুন না গুরুজি, আজকের দিনে এই কেক পায়েস আবার আপনারা একে অন্যকে খাইয়ে দেবেন। চলুন না, আপনি গেলে বাবা বাবা আবার প্রাণ ফিরে পাবে। আর আপনিও হয়তো। আর কিচ্ছু বলতে পারে না সুনন্দা, কেবল গুরুজির চোখের দিকে তাকায়। গুরুজিও বুঝে নেন ছাত্রীর না বলা কথার ভাষা। সেই সন্ধ্যাতেই কিছু পরে মিলে যায় দুই মন। কি বলেছিলাম, মনের যে বন্ধন এক সুতোয় বাঁধা, সে বাঁধন হাজার চেষ্টাতেও ছিন্ন হয় না, রয়ে যায় 7 জনম। 7 জন্ম পেরোতে হলো না, এ জন্মেই পেলাম। 25টা বছর পরে হলেও পেলাম। প্রৌঢ় সাক্ষ্য চ্যাটার্জির চোখটা ছলছল করে ওঠে, বুকে তীব্র কাঁপন। এ অবিশ্বাস্য ঘটনা তিনি যেন স্বপ্নেও ভাবতে পারেননি। তাঁর ঘরে, তাঁর বিছানায় তাঁরই ভালোবাসা আজ সামনে বসে। শ্রীকণ্ঠের মুখে সবটা শুনে আর স্থির থাকতে পারেন না সাক্ষ্য। ছলছল চোখে ছাপিয়ে ওঠে নোনা জল। মাথা নত হয় এই ভেবে যে মেয়ের কাছে আজ সত্যিটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। আর মেয়ের ইচ্ছেতেই এত কিছু। আমি ছোট হয়ে গেলাম শ্রীকণ্ঠ। মেয়ের কাছে আজ মুখ দেখানোর জায়গা নেই। না না সাক্ষ্য, না 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 সাক্ষ্য, না। তুই ছোট হয়ে যাসনি সাক্ষ্য, তুই ছোট হয়ে যাসনি। তোর মেয়ের কাছে তুই যে কতটা বড়, কতটা সম্মানের, কতটা কাছের, তা তো তুই দেখতেই পাচ্ছিস। তোর মেয়েটা বড্ড ভালো রে। আর শোন, তোর এই অবস্থা আর থাকবে না। যত বড় ডাক্তারের প্রয়োজন হয় আমি খোঁজ নেব, তুই আবার আগের মতোই চলবি। আমি তোকে কথা দিচ্ছি। নিজের হাতে চোখের জল মুছিয়ে ভালোবাসাকে কাছে টেনে নিল শ্রীকণ্ঠ। 25-এর যে জন্মদিনে তাদের আলাদা হতে হয়েছিল নিয়তির চরম পরিহাসে, 50-এ এসে আবার তারা এক হলো তাদের সেই জন্মদিনেই। মোমবাতিটাকে জ্বালিয়ে রেখে সেই বাকি থাকা গোলাপ তারা একে অন্যের হাতে দিল, খাইয়ে দিল কেক, পায়েস। সুনন্দার মন এখন নিশ্চিন্ত। বাবার ঘরে গুরুজিকে পৌঁছে দিয়ে সে ছাদের কিনারায় এসে দাঁড়ালো। মন নিশ্চিন্ত হলেও যে অন্তঃকরণে হয়ে চলেছে আন্দোলন। হঠাৎই বেজে উঠল মোবাইলটা। রিতমের ফোন। হ্যালো। হ্যালো, বলছি একবার আসতে পারবে এখন? প্লিজ, বেশিক্ষণ সময় নেব না। এখনই দেখা করার জন্য ডেকেছে, কিন্তু এত কিসের এমার্জেন্সি ভেবে পেল না সুনন্দা। তবু যাবে ঠিক করল। বসো এখানে। হঠাৎ হঠাৎ ফোন করে ডাকলে? না মানে কাছে ছুটে যাওয়ার প্রবল ইচ্ছে, তবু চাপা অভিমান। আজ সে গুরুজির কাছে শিখল মনের জোর, টান, ভালোবাসাকে আঁকড়ে ধরে রাখাও এক সাধনা।
ঘণ্টাখানেক আগে যে বেঞ্চটায় বসে অতীতের চরম সত্য জেনেছিল সুনন্দা, সেই বেঞ্চটাতেই অপেক্ষায় বসে রিতম। চোখে মুখে কি অনুশোচনা! আচ্ছা মানে আচ্ছা, আমরা আমাদের ইগোটা সরিয়ে রাখতে পারি না নন্দা? আচ্ছা, আমি শুরু করছি। হ্যাঁ। সুনন্দার চোখে ভাসা ভাসা জল, পারলে ছুটে গিয়ে জড়িয়ে ধরে। আর না বলতে পারে না সুনন্দা, শুধু দাঁড়িয়ে থাকে চুপচাপ। রিতম আবার বলে ওঠে, আজ আবার এখানে আমরা কার জন্য জানো? কার জন্য? মাসির জন্য। কে? অবাক হয়ে যায় সুনন্দা। অবশ্য সেটাই তো স্বাভাবিক। এই তো বিকেলেই মাসির সঙ্গে কথা হচ্ছিল সুনন্দার। হ্যাঁ হ্যাঁ, ঠিক শুনেছ। এখানকার সেই মাসি, সেই মানুষটা আজ গিয়েছিল আমাদের বাড়ি। আগে নাকি কোনোদিন আমাদের ওখানে গিয়েছিল, আমাকে দেখেছিল বাড়ি থেকে বেরোতে। মাসি হঠাৎ হাজির আমার বাড়িতে আজ সন্ধ্যাবেলায়। বলল, অহংবোধ, ইগো একেবারে শেষ করে দেয় মানুষকে। বলল যে এই পৃথিবীতে ভালোবাসার বড় অভাব, একমাত্র ভালোবাসাই পৃথিবীকে বাঁচিয়ে রাখতে পারে নন্দা। জীবন একেবারেই ঠুনকো। মানুষ আজ আছে, কাল নেই। তাই তাই নিজের ভালোবাসাটাকে আঁকড়ে ধরে রাখা উচিত। আমি সেটা বুঝতে পেরেছি। আমার ভুল। কি 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 বলছো? আমার তো মাসি মাসি তোমাকে এই কথাগুলো বলেছে? হ্যাঁ, সেটাই তো। আমার খুব অবাক লেগেছে মানুষটাকে দেখে, জানো। মাসি এখন কোথায়? জানি না, কথাগুলো বলেই চলে গেল। আমি দু একবার ডাক দিলাম, কিন্তু বললো বাড়ি ফেরার তাড়া আছে। রাত তখন প্রায় 8টা। চাঁদ ঢলে পড়েছে পশ্চিমে। শান্ত হিমেল উত্তুরে হাওয়া এসে কনকনিয়ে তুলেছে পরিবেশটাকে। নির্জন সরোবর উদ্যানের বেঞ্চে পাশাপাশি দুটিতে বসে বিশ্বাস, ভরসা, অঙ্গীকারের হাত একে অপরের হাতের ওপর। সমস্ত অভিমান মুছে শুরু হলো তাদের নতুন করে পথ চলা। পিছনে কিছু দূরে মেহগিনি গাছটার আড়ালে দাঁড়িয়ে বয়স্কা সেই ভদ্রমহিলা, সুনন্দা রিতমের কাছে যিনি মাসি। বুকে অনাবিল আনন্দ, মুখে তার তখন প্রশান্তির চওড়া হাসি। মনে মনে সে বলে চলে, একদিন নিজের স্বার্থে যে ভালোবাসার বন্ধন ছিন্ন করতে চেয়েছি, সেই ভালোবাসা ছিল পবিত্র, অন্তরের। তাই সে গাঁটছড়ার বন্ধন ছিন্ন হয়নি। আমার মধ্যেই ছিল হিংসে, স্বার্থের ভালোবাসা। তাই আমার ঘরও টিকল না। আজ এই অবস্থায় দাঁড়িয়ে সাক্ষ্য, তোমার আর শ্রীকণ্ঠের ভালোবাসাকে আমি নিজে হাতে ফিরিয়ে দিতে পারিনি, যা আমাদের মেয়েটা করেছে। কিন্তু আমি নিজে চোখে আর একটা ভালোবাসাকে কি করে মরে যেতে দিতে পারি বলো? এই ভালোবাসা আমি রোজ তিলে তিলে গড়ে উঠতে দেখেছি। মা হয়তো কিছুই করেনি। ওদের এই এক করা আমার এই এতটা পাপের এইটুকু প্রায়শ্চিত্ত মাত্র। আজ আমি অনেক খুশি, খুব খুশি। তোমরা যদি পারো আমাকে ক্ষমা করো। এই বাদাম নেবে, বাদাম ঝাল দিয়ে লঙ্কা দিয়ে মেখে বাদাম নেবো। কি দেবো দাদা? দুটো বাদাম দেবো নাকি? বাদাম গরম আছে, ও ভাই, হাত দুটো বাদাম মাখা দাও। হ্যাঁ দিচ্ছি দাদা। না, একটাই দাও। কি? ঠিক আছে, বানাচ্ছি। ভুল বললাম? মির্চি বাংলা গল্প মঞ্চে শুনছিলেন গাঁটছড়া, লেখক প্রীতম দে। প্রীতম দে জন্মদিন পালন করেন ডিসেম্বরে। বাড়ি হুগলির আদি সপ্তগ্রামে। বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে স্নাতকোত্তরের পর
বর্তমানে তিনি বেসরকারি একটি সংস্থায় কর্মরত। লেখালেখি করছেন গত 6-7 বছর ধরে। তাঁর লেখা অডিও স্টোরি বিভিন্ন ইউটিউব চ্যানেলে সম্প্রতি খুব জনপ্রিয় হয়েছে। আন্তর্জাতিক কলকাতা বইমেলা 2025 ও 26-এ প্রকাশিত হয়েছে মাতৃকাহন, পরমেশ্বরী, বঙ্গের শক্তি আখ্যান ও অপরাজিতা বইগুলি। বাংলার ডাকাতি নিয়ে তাঁর প্রথম সম্পাদিত বই বঙ্গ ত্রাস। এই গল্পটির অডিও নাট্যরূপ কুণাল বসু, অভিনয় সুনন্দা এবং ইপ্সিতা, গুরুজি শেখর, সাক্ষ্য চন্দন ঘোষ, রিতমের ভূমিকায় শুভজিৎ দাস, মাসি সৌমিতা বিশ্বাস, আর গল্প পাঠে সুমন্ত বন্দ্যোপাধ্যায়। সাউন্ড রেকর্ডিং শুভজিৎ বন্দ্যোপাধ্যায়, ওম স্টুডিও। সাউন্ড ডিজাইন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক সাইনুর। অলঙ্করণ রৌনক পাত্র। সহযোগী পরিচালনা সৌভিক সাহা। বিশেষ সহায়তায় সায়ন ভট্টাচার্য। কার্যনির্বাহী প্রযোজনা কুণাল বসু। পরিচালনায় অনির্বাণ ভট্টাচার্য। সূত্রধার শেখর। সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী। প্রযোজনা মজদুর ইউনিয়ন।